সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি। আপনারা আমার কিছু কথা শুনুন। আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব সামান্য ব্যাপার আপনাদের কাছে, আপনারা যদি একটু সাহায্য করেন আর কি। যাই হোক, ট্রাম্প ট্রাম্প নিয়ে, আমেরিকা নিয়ে, ইন্ডিয়া নিয়ে এরা অদ্ভুত একটা পরিবেশ হঠাৎ করে বিশ্ব বাজারে এসে গেল। অর্থাৎ ট্রাম্প না জিতলে, বাইডেন জিতলে একরকমভাবে থাকতো, অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে ব্রিক্সে, আপনারা দেখেছিলেন ব্রিক্সের যে পাকিস্তানে ব্রিক্সের যে মিটিংটা হয়, তারপরে এশীয় বা সাংহাই অর্গানাইজেশনের যে মিটিং হয়, এই যে দুটো মিটিংয়ের ফলে কি দেখলেন, যে আমেরিকার বিরুদ্ধে চীন, ভারত, রাশিয়া এক জায়গায় হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল যে এশিয়াতে আমরা রাজত্ব করব, এখানে কাউকে ঢুকতে দেব না। ভারত সব থেকে পপুলাস, অর্থাৎ জনবহুল কান্ট্রি, পৃথিবীর 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে হচ্ছে জনসংখ্যার দিক থেকে এবং অন্যান্য সমস্ত দিক থেকে চীন, আর তৃতীয় নম্বরে রাশিয়া, তার টেকনোলজির দিক থেকে এগিয়ে। এটা তিনজনের চিন্তাগুলো, আমরা এক হয়ে গেলে আমেরিকা আউট ফ্রম দ্য এশিয়া, মিডল ইস্ট, কোনো জায়গায় আর আমেরিকাকে আমরা নাক গলাতে দেব না। খুব ভালো কথা। কিন্তু তার ঠিক 1 মাস 15 দিন পরেই খেলা ঘুরতে শুরু করলো। অর্থাৎ 7 তারিখ থেকে, 5 তারিখে ভোট হলো, 6-7 তারিখের মধ্যে বোঝা গেল যে রেজাল্ট ক্লিয়ার হয়ে গেছে। বিশাল ম্যান্ডেট নিয়ে ট্রাম্প এসে গেছে। আর ট্রাম্প এসেই প্রথমেই সে ফোন করলো, প্রথমেই সে বলল যে ভারতীয়রা, হিন্দুরা, ভারত আমার বন্ধু, ইত্যাদি ইত্যাদি। নরেন্দ্র মোদী আমার খুব ভালো ফ্রেন্ড, এইসব বলে টোলে ভারতকে সামনের দিকে এনে ফেললো। আবার নরেন্দ্র মোদীও এত উৎসাহিত হয়ে গেলেন, তিনিও বললেন ডোনাল্ড ট্রাম্প মাই গুড ফ্রেন্ড, জিতে গেছে। তিনিও খুব উৎসাহিত বোধ করলেন নরেন্দ্র মোদী। তাহলে কি হলো, এই তিনজনের একটা কথা হলো যে আমরা আমেরিকাকে ঢুকতেই দেব না। কিন্তু এইবার নরেন্দ্র মোদীর বন্ধু জিতে গেছে আমেরিকায়। তাহলে পাল্টা নরেন্দ্র মোদী যেভাবে হইচই করে দেখালেন, মানে আমাদের প্রধানমন্ত্রী, তাতে কি হলো, চীন এবং রাশিয়া তারা কিন্তু ওই নামকাওয়াস্তে কংগ্রাচুলেশনটা জানিয়েছে, তাছাড়া কোনো কিছু নেই। রাশিয়া তো পাত্তাই দেয়নি, চীন পরে কংগ্রাচুলেশন জানিয়েছে। তাহলে ব্যাপারটা কোথায় গেল? তাহলে কি এই যে এশিয়ার যে তিনজনের বাঁধনটাকে আলগা হয়ে গেল? তাহলে কি আমেরিকা সঙ্গে ভারত চলে যাবে, আবার একটা কনফ্রন্টেশনের জায়গায় যাবে? আমার মনে হচ্ছে সেটা হবে না। তার কারণটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এত বোকা নন। তিনি তার চীন এবং রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্ব তো
গভীরতম। চীনকে তো রাশিয়াই কনভিন্স করেছে, এবং রাশিয়া তো চীনকে কনভিন্স করেছে। তার জন্য ডিসএনগেজমেন্ট হয়েছে, অর্থাৎ তারা আমাদের যে সীমান্ত এলাকায় সেখানে যার যার জায়গায় সরে গিয়ে প্রকৃত লাইন অফ কন্ট্রোলে চলে গেছে। হ্যাঁ, তার ফলে কি হলো? তার ফলে মানে সম্পর্কটা ঠিক আছে, এই জায়গার থেকে কি এই সম্পর্কটা ভেঙে যাবে? ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তো এটা এইসব প্রশ্নগুলো আসছে। তা আমার মনে হয়েছে যে মানে শত্রুতাটা না থাকলেও বাজারের ক্ষেত্রে একটা সম্পর্ক থাকবে, এবং ট্রাম্প দেখবে যে এশিয়ার সঙ্গে সম্পর্কের আমার মিডিলম্যান হবে ভারত, নরেন্দ্র মোদী, এবং আমাদের সঙ্গে তার ব্যবসা বাণিজ্যের যে ইয়েটা রয়েছে সেটার ডিফারেন্সটা কমবে, এবং আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটা আরও বাড়বে। তাতে আমরা ভারত এবং আমেরিকা লাভবান হবে। কিন্তু যদি চীনের জন্যে করে দিল যে 60%, অর্থাৎ চীনের মাল ওখানে গেলে যা দাম তারপরে 60% কর বসে, অর্থাৎ 1 টাকার মাল 1 টাকা 60 পয়সা না ওখানে গিয়ে বিক্রি হবে। অর্থাৎ চীনের বাজারটাকে সংকুচিত করে দেওয়া, এইটা হচ্ছে টার্গেট। যে চীনের বাজারটা যদি আমরা সংকুচিত করে দিতে পারি, তাহলে আর্থিক যে জায়গাটা চীন ক্ষতিগ্রস্ত হবে, আমরা লাভবান হব। আর যদি এরপরেও বাজার করতে চাই করবে, তাতে আমার ট্যাক্স আসবে, আমার অনেক রকম ব্যাপার হবে। এমনিতে তো ট্যাক্স তুলে দিয়েছে। ফলে একটা ভারত একটা ভালো জায়গায়, মিডিলের জায়গায় এসে গেল, যে আমেরিকাকেও ভারতকে মাধ্যম করে এশিয়াতে যেটুকু ঢুকতে হবে, তোয়াজ করতে হবে। আবার চীন হুট করে ভারতের সঙ্গে যে ঝগড়া লাগিয়ে দেবে তা পারবে না। চীন মনে মনে অসন্তুষ্ট হতে পারে, কিন্তু চীন ভারতকে ছাড়তে পারবে না। কারণ হচ্ছে যে সে জানে যদি আমার আমেরিকার মার্কেটটা সংকুচিত হয়, মানে আগের থেকে এই যে 60% আমার ট্যাক্স বাড়িয়ে দিল, এর ফলে ওই বাজারে যদি আমার মাল বিক্রি কম হয়, তাহলে আমার মালটা বেচতে হবে কোথায়? যে 150 কোটির বাজারে, অর্থাৎ ভারতের বাজারে। ভারতের বাজারে বিক্রি করতে পারলে তাহলে তার যে প্রোডাকশানের ইয়েটা সেটা ঠিক থাকবে। এমনিতে যা শোনা যাচ্ছে যে তার প্রোডাকশান বিক্রি হচ্ছে না ঠিক মতো, যার ফলে চীন কিন্তু ভিতরে একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছে। অর্থাৎ মানে তার যা কস্ট পড়ছে তার থেকে কম দামেও সে বিক্রি করতে চাইছে, তাও তার দেশের মধ্যে চলছে না। সে ওখানকার ভোক্তারা তারা নিচ্ছে না, নিজের দেশেই নিজের দেশের মধ্যে তার প্রোডাক্টস নিয়ে একটা নেগেটিভ এই কথা শোনা যাচ্ছে। ফলে তার মার্কেটের খুব দরকার। মার্কেটের দরকার হলে তাকে ইন্ডিয়াকে তোয়াজ করতেই হবে। তাহলে কি হলো? আমেরিকাও ইন্ডিয়াকে তোয়াজ করছে সাউথ এশিয়াতে ঢোকার জন্য, বা এশিয়ার মধ্যে তার একটু মার্কেটিং করার জন্যে, বাজার করার জন্যে। আর চীন মনে মনে অসন্তুষ্ট হলেও চীন ভারতকে পরিত্যাগ করতে পারবে না, কারণ ভারতের এত বড় মার্কেটে তার যে পরিমাণ বিক্রি অনেক অনেক বেশি, তার বাণিজ্য এখানে আমাদের বাণিজ্যের তুলনায় অনেক বেশি। আমরা যা ওখানে পাঠাই চীনে, তার তুলনায় অনেক বেশি তারা এখানে পাঠায়। ফলে ভারতকে চটাতে চীন পারবে না। আর রাশিয়া আমাদের বন্ধু আছে, রাশিয়া বুঝতে পারছে যে এটা ব্যালেন্স করে ইন্ডিয়া চলছে, ফলে তার বন্ধুত্ব থাকবে আমাদের। কেন চীনে সে রাশিয়ার সঙ্গে আমাদের যে বন্ধুত্ব সেটা তার কোনো ইয়ে নেই। আবার আরেকটা ব্যাপার যে রাশিয়া দেখছে যে যদি ইউক্রেনের ব্যাপারে
মোদিকে সরিয়ে দিতে পারে ভারত, যে তুমি ইউক্রেনে মাথা গলাবে না, সেদিক থেকে একটা সুবিধা পাবে। তাহলে ইউক্রেনটা তার হাতে চলে আসলো, রাশিয়ার হাতে। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে ইউক্রেনটাকে যদি আবার রাশিয়ার হাতে তুলে দেওয়া যায়, তাহলে সেখানে ভারতের একটা লাভ হবে। আর এই সব লাভের মধ্যে সব থেকে বেকায়দায় পড়বে কোন দেশ? কোন দেশ? পাকিস্তান। কারণ হচ্ছে পাকিস্তানকে সমর্থন করার আর কেউ থাকলো না। আমেরিকা যে পাকিস্তানকে টাকা দেবে বা অস্ত্র দেবে, তাহলে ভারত ক্ষিপ্ত হবে, যার জন্যে সেটা হবে না। তার প্রধান কারণ হচ্ছে যে ট্রাম্প জিতেই বলে দিয়েছে যে পাকিস্তানে যত সন্ত্রাসবাদীরা আশ্রয় নিচ্ছে, এটা ঠিক না। তার মানে পাকিস্তান শেষ। তাহলে পাকিস্তানের এখন কি আছে? এখন চীনকে তোয়াজ করা। এখন চীন কি ভারতকে ছেড়ে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সঙ্গে যাবে? আমার তো মনে হয় না। অর্থাৎ পাকিস্তান প্রায় জিরোতে গিয়ে পড়েছে। আবার আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আফগানিস্তানের সঙ্গে রাশিয়ারও সম্পর্ক ভালো, ফলে আফগানিস্তান আমাদের লাইনে থেকে গেল। সৌদি আরব, আরবের অনেক কান্ট্রি, ইসরায়েলের জন্য তারা এক জায়গায় হয়ে গেছে, এটা ঠিকই, কিন্তু ইসরায়েলের জন্য একটু তারা অসন্তুষ্ট হতে পারে, কিন্তু তারা বুঝে নিয়েছে যে গ্লোবাল যে রাজনীতি, সেই রাজনীতিতে থাকতে গেলে ভারতকে তাদের দরকার। সৌদি আরব, আরব আমিরাত, এরকম তারা থাকবে। আবার ইসরায়েলকে ভারত চেষ্টা করবে যে যুদ্ধ থেকে সরিয়ে আনতে। সেটা যদি করতে পারে ভারত, ইসরায়েলকে আস্তে আস্তে যদি শান্ত করে আনতে পারে, তাহলে ইরান সহ মিডল ইস্টের সঙ্গে ভারতের একটা সম্পর্ক হবে। আর ইসরায়েল আমাদের বন্ধু। ইসরায়েল এবং রাশিয়ার সঙ্গে আমাদের আন্তরিক বন্ধুত্ব, সেই বন্ধুত্ব বহু পুরানো, এবং সেটা চট করে চলে যাওয়ার মতো নয়, এবং পরস্পরের বিশ্বাসের জায়গাটা আছে। যে আজকে রাশিয়া জানে যতই আমরা আমেরিকা, চীন, যার সঙ্গেই ডলাডলি করি না কেন, রাশিয়া আমাদের এক নম্বর। কারণ হচ্ছে সমস্ত খারাপ সময়ে যতবার যুদ্ধ হয়েছে, ততবারই রাশিয়া আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে। 71-এর যুদ্ধ তো আমরা সবাই জানি যে রাশিয়া না দাঁড়ালে সেদিন আমেরিকা আমাদের উপর আক্রমণ করে দিত পারেনি। তেমনি আরেকটা বড় দিক রয়েছে, সেটা হচ্ছে ইসরায়েল। আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধে ইসরায়েল সাহায্য না করলে আমাদের ওই যুদ্ধ জয় প্রায় অসম্ভব হয়ে যেত, হতোই না, বা আমরা আমাদের প্রচুর সৈন্য মরতো, এই আর কি। তা সেটা তো আমাদের বিরাট লস। একজন সৈন্য মরে যাওয়া মানে তার থেকে বড় লস আর কি হতে পারে। অনেকটা ঠেকিয়ে দিয়েছে, বিশেষ বিমান তৈরি করে দ্রুত, বিশেষ বন্দুক তৈরি করে দিয়ে তারা বাঁচিয়েছে। ফলে রাশিয়া, ভারত আর ইসরায়েল, এরা আমাদের একদম প্রাণের বন্ধু। এদের সঙ্গে আত্মীয়তা যাকে বলে, সেই ব্লাড সম্পর্কের আত্মীয়তা যেমন কাজিন, সেই রকম কাজিন সম্পর্ক। আর বাকি সবার সঙ্গে হচ্ছে স্ট্র্যাটেজিক সম্পর্ক। ভারতের সব থেকে আমেরিকার সঙ্গে সব থেকে খারাপ সম্পর্ক ছিল, যার জন্যে আমেরিকা পাকিস্তানকে দিয়ে ভারতকে সবসময় হ্যামার করে গেছে। সেই জায়গায় মোদি আসার পরে মোদি এটাকে 2016 থেকেই চেষ্টা করে 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 আজকে একটা জায়গায় এনেছে যে না, রাশিয়াকে বুঝিয়েছে, দেখো আমেরিকাটা আমার দরকার, তা নাহলে আমাকে পাকিস্তান, চীন আমাকে ডিস্টার্ব করবে। ফলে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলার জায়গাটা তৈরি করেছে। এতে আরেকটা সুবিধা হয়েছে কি, যে এই যে বাংলাদেশটা
আমাদের সব থেকে প্রতিবেশী এবং আমাদের সব থেকে আপন দেশ, সেই দেশটাকে পাকিস্তান যেভাবে আইএসআই ঢুকিয়ে দিয়ে এবং আল কায়দা ঢুকিয়ে দিয়ে যেভাবে একদম পুরো এন্টি ভারত করে দিয়েছিল, কেন ভারত অ্যান্টি ভারত মানে ধর্মীয় উন্মাদনার এমনভাবে সেখানে প্রজেক্ট করেছে যে সেই ধর্মীয় উন্মাদনার থেকে ভারতের বিরোধিতা সেখানে একটা ভয়ঙ্কর রূপ নেয়। তার ফলে হিন্দুদের উপর অত্যাচার হয়, এখনও চলছে। এইসব করে এমন একটা গোলযোগের জায়গায় চলে গেছে যে এইবার ভারত খুব বেকায়দায় পড়ে গেছে যে যদি এই হিন্দুদের না বাঁচাতে পারে বাংলাদেশে, তাহলে সেটা তার পক্ষে ভীষণ ভীষণ ডিসক্রেডিট হয়ে যাবে ভারতবর্ষের মানুষের কাছে এবং সারা পৃথিবীর কাছে, যে হিন্দুদের রক্ষা করার ক্ষমতা যদি মোদির না থাকে তাহলে কে মোদির কী মূল্য আছে। তাহলে যে জায়গায় গেছে যে এবার সেনাবাহিনী যে অত্যাচার শুরু করেছে, এতে এখন সেনা অভিযান করা ছাড়া ভারতের আর কিছু করার থাকবে না বাংলাদেশের জন্য। সেনা অভিযান তাকে করতে হবে টুডে অর টুমরো। এবং এর জন্যে 20শে জুন পর্যন্ত 20শে জানুয়ারি পর্যন্ত ভারতকে অপেক্ষা করতেই হবে। কারণ হচ্ছে 20শে জুন ক্ষমতা হাতে নেবেন ট্রাম্প। ট্রাম্পের হাতে ক্ষমতা গেলেই খেলাটা আমরা শুরু করে দিতে পারি। যদি না এর মধ্যে হাসিনা, আওয়ামী লীগ বা আমাদের তো এমনি একটা তো সাপোর্ট থাকবেই বিভিন্ন রকমভাবে। আমাদের ট্যাকটিক একদিকে এদের খাবার দাবারের জিনিসের দাম বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন আর আমরা সাধারণ মানুষ আর আমরা মোল্লা বলে আর হিন্দু বলে তাদের কিছু না, তারা জানে যে হাসিনা না আসলে আমরা খেতে পাবো না। তো এইভাবে যদি মানুষের ভিতর থেকে ঘোরানো যায় এবং হাসিনা এবং তার দল যদি বুঝতে পারেন যে না, আমরা একটু ভারতের ইনডাইরেক্ট সাপোর্ট পেলেই আমরা ঢুকে যেতে পারবো, আমরাই দখল করে নিতে পারবো, তাহলে অত দেরি লাগবে না। তাহলে খুব তাড়াতাড়ি মানে 2-1 সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। শুরু অনেকটা হয়েই গেছে, কিন্তু সেনাবাহিনীর জায়গাটা একটু ঘোরাতে হবে। কেননা সেনাবাহিনী যদি এই যে মানসিকতা, এই মানসিকতা থাকলে যুদ্ধ করতে হবে, এই মুহূর্তে যুদ্ধটা ঠিক হবে না। ফলে রকে দিয়ে বিভিন্নভাবে সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা হবে যে ভাই এইসব করো না, শেষকালে তো সব শুদ্ধ মরবে, তোমাদের তো কেউ বাঁচাতে পারবে না, সব শুদ্ধ মরবে, তাতে কী দরকার, এই ঝামেলাগুলো করো না। আস্তে 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 আসা মানে আমার অভিজ্ঞতা বলছে যে এই জায়গাটায় সফল হয়ে যাবে, একটু সময় লাগবে। কারণ ওরাও তো জানে যে আমাদের ভারতের সমস্যাটা কোথায়, গ্লোবাল সমস্যাটা কোথায়, আমেরিকার সমস্যাটা কোথায়, এই জায়গাগুলোর তারা জানে। তবুও যদি তাদের কনভিন্স করে দেওয়া যায়, আমার মনে হয় যে ডোভালকে নামিয়ে দিলে খেলাটা শুরু মানে হয়ে যেত। কিন্তু এখনই ডোভালের মতো ফিগার ওখানে গেলে খুব গুরুত্ব পেয়ে যাবে বাংলাদেশের ব্যাপারটা, আমরা বিরাট গুরুত্ব দিচ্ছি এরকম একটা বোঝানো যাবে, সেটা বুঝতে দেওয়া যাবে না। আমরা যেন মানে বাংলাদেশের ব্যাপারটা গুরুত্বই দিচ্ছি না, এই মানসিকতা নিয়ে থাকতে হবে। তাহলে ওখানে যারা ভারত বিরোধিতা করছে, হিন্দু বিরোধিতা করছে এবং হাসিনা বিরোধিতা করছে, এই যে গ্রুপগুলো এখনও মানে ছাত্রদের সামনে রেখে কী করে যাচ্ছে, কেন ছাত্রদের কারণ কোটি কোটি টাকা দিয়েছে, তো তারা সেই টাকার জোরে চলছে। কিন্তু তারা বুঝে নিয়েছে যে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। ছাত্ররা একদম নির্বোধ না, তারা বুঝছে যে হাসিনা আসবেই, ভারতের সাহায্যে হাসিনা এখানে আসবে, ট্রাম্প যখন জিতেছে আমাদের আর কিছু করার নেই। তাদের মধ্যে এবার অনেকের মধ্যে যন্ত্রণাও শুরু হয়ে গেছে যে আমাদের যারা নামিয়ে দিল তারা কোথায়, সেই আসিফ নজরুল পালিয়ে গেছে, এরকম বহু লোক পালিয়ে গেছে এবং পালাতে শুরু করে দিয়েছে। চেষ্টা হচ্ছে যে যেমন কেয়ারটেকার সরকার ইউনুস ফ্রান্স থেকে ফিরবেন কিনা সেটা নিয়েও হচ্ছে। একদল বলার চেষ্টা করছে না না ইউনুস তো এখানেই আছে, কিন্তু আসলে তা নয়, কিন্তু ইউনুস নেই, ডক্টর ইউনুস কিন্তু পালিয়ে গেছেন, পরিষ্কার হয়ে গেছে যে সে তো আর মানে এসে যেতে পারবে না, আমেরিকা যেতে পারবে না। কারণ আমেরিকায় আগের বার 2016-তে তো ট্রাম্পকে হারিয়েছিল, বিডেনকে টাকা দিয়েছিল সুদখোর, সেটা জানে।
জিতেই ভারত মানে ট্রাম্প খোঁজ নিয়েছেন যে সে সুৎখোর কোথায়, আমার বিরুদ্ধ লোকেদের টাকা দিয়েছিল। হ্যাঁ, বারাক ওবামা ক্লিন্টনের বন্ধু হয়েছিল। ফলে আহ, মানে ইউনুস বুঝে গেছে যে ট্রাম্প তাকে ছাড়বে না, যে কোনো জায়গায় তাকে ধরবে। আপাতত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লুকিয়ে থাকছে, কিন্তু এটা তো জানে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো সে আমেরিকার বন্ধু, আমেরিকার সঙ্গে চলবে, কাজেই একটু সময় লাগবে এর পরিণতি খুব খারাপ হতে। ফলে মানে আমরা খুব অতিরিক্ত যদি হয় আর 1 থেকে 1.5 মাস যা করে নাও, ভারত ভারতের বিরোধিতা, হিন্দুদের বিরোধিতা, যা খুশি করে নাও বাংলাদেশ, কিন্তু আমরা 2025-এ হিসাব পুরো বুঝে নেব, পুরোপুরি বুঝে নেব। আমরা হাসিনাকে ফেরাবো ফেরাবো ফেরাবো। হাসিনাই এখন ওখানকার প্রধানমন্ত্রী, আর কারুর কোনো 3 পয়সা দাম নেই, এবং ওখানে যিনি রাষ্ট্রপতি আসেন তিনি থাকবেন। যাই হোক, সেই কোথাকার হাসনাত, কোথাকার কি এই সমস্ত ছাত্রদের সব কী সব নাম, কি এরা বুঝে নিয়েছে যে এরাও নির্বোধ না, এরা বুঝেছে যে আমাদের টাকা দিয়ে যারা করিয়েছে এরা কিন্তু শেষ রক্ষা আমাদের করতে পারবে না, কোথায় যাব। এদের মধ্যে কান্নাকাটি অনেকের মধ্যে শুরু হয়ে গেছে, আপনারা এর মধ্যে দেখেছেন। সেই জন্য বলছি যে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া সবাই এখন ভারতের বড় মার্কেটটাকে কিন্তু টার্গেট করেছে, এত বড় মার্কেট, এবং আমাদের যে অর্থনৈতিক বেসটাও বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, এই যে জায়গাটা। তবে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে মোদির কাছে যে ট্রাম্প যেরকম বলেছেন যে ট্যাক্স ফ্রি করে দিয়েছেন তার নিউ আমেরিকানদের, আমাদের ট্যাক্স ফ্রি করে দেওয়া হোক। ডক্টর সুব্রমণিয়ম স্বামী তো বলেছিলেন যে সাধারণ মানুষ কেন ট্যাক্স দেবে, সাধারণ মানুষের ট্যাক্স তুলে দেওয়া যায়, একবার চেষ্টা করে দেখলে হয়, এটাই আমাদের দাবি। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, আমার মা মাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের কাছে আসি। আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।